বক্তব্যগুলো, এই চাহিদাগুলো, এই প্রত্যাশাগুলো, এই স্বপ্নগুলো একদিন বাস্তবায়িত হবে, সেটা কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি। আজকে শহীদ পরিবারের যারা এখানে আছে, আসলে আমরা যতই স্মরণ সভা করি, আমরা হয়তো একদিন ভাববো, 2 দিন ভাববো, আমরা যারা কাজের সূত্রে আছি কাজ করতে গিয়ে মনে হবে, কিংবা বিভিন্ন আন্দোলনে ছিলাম সে সময় মনে হবে। কিন্তু আপনাদের তো আসলে পরিবারের যে চলে যায় সে চলে গেছে, আর যে বেঁচে আছে তার জন্য তো এই জীবনটা আর কোনো জীবন না। এই দুঃখ নিয়ে, এই কষ্ট নিয়েই তার বেঁচে থাকতে হবে। একটাই তার সান্ত্বনা হবে, যদি সে দেখে তার সন্তান, তার ভাই, তার বোন, তার বাবা যে উদ্দেশ্যে প্রাণটা দিয়েছে সেই উদ্দেশ্যটা সফল হয়। এখন সেই উদ্দেশ্য সফল একটা প্রক্রিয়ার ব্যাপার বাবা, এটা সহজে হয়ে যায় না। আমি সেখানে যাওয়ার আগে একটা কতগুলো কথা বলি যে আবু সাঈদের মৃত্যুটা, ইয়ামিনের মৃত্যুটা, মুগ্ধর মৃত্যুটা, বা এরকম আরো অনেকের মৃত্যুগুলো যখন আমাদের মানসপটে প্রায় ভেসে ওঠে, আমার একটা কথা মনে হয় যে এই ছেলেটা আবু সাঈদ সেদিন ভয়কে জয় করেছিল। এর আগেও কিন্তু স্বৈরাচার বিরোধী, সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা কি ছিল? ভিন্ন মাত্রাটা ছিল যে এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে, এবং এই আন্দোলনের ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাঈদ বা ইয়ামিন বা মুগ্ধ ওরা কখনো ভাবেনি তারা কোনো সরকারের অংশ হবে। তারা একটা অন্যায্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। যখন ব্যক্তি স্বার্থ থাকে তখন আমরা আগে পিছিয়ে ভেবে আর ওই ভয় জয় করার কাজটা কখনো করি না। এই যে নিঃশঙ্ক চিত্ত, এই যে অকুত ভয় মানসিকতা, এইটাই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে ভিন্ন মাত্রা এনে দিল। সেটা পরে সরকারি স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হলো, এবং সেখানে সকল রাজনৈতিক দল, জনতা সকলেই অংশগ্রহণ করেছে। আবু সাঈদের মৃত্যুটা আমাদের সবার চোখের সামনে একদম জ্বলে। সেরকম ভাবে আপনি মুগ্ধর কথাগুলো আমাদের কানের মধ্যে বাজে। একইভাবে যদি আপনি আয়মানের কথা ভাবেন, তাকে একটা সাজোয়া যান থেকে ফেলে দেয়া হলো। ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, আমাদের কাছে ছেলে, অভিভাবকের কাছে তো বাচ্চা, তখন সে নিঃশ্বাস দিচ্ছে, তার বুকটা তখন উঠা নামা করছে। সেই ছেলেটা এতটুকুন দয়া হলো না, তাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে গেল, তাকে হাসপাতালে নিল না। এইটাই সেই সমাজ ব্যবস্থা, এইটাই সেই রাষ্ট্র ব্যবস্থা যার পরিবর্তনের কথা আমরা বলছি। ওই অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া আসলে একটা যাত্রার বিষয়। এটা আজকে বললাম কালকে হয়ে গেল তার বিষয় না। আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে, কিন্তু ভূমিদস্যুর বুকে মারে না, পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না, দুষ্টের বুকে ঘুষ করে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে না। সেইখানে তাদের সক্ষমতা রয়েছে। যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে, তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই। গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য। আমি বলছি না গুলি করতে হবে, আমি বলছি যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে, যারা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি, যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি, যারা নানান অজুহাতে আমি আর তুমি মনস্তত্ত্বে ঢুকিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাকে মাঝরাতে এখনো চিঠি লিখে আপা বালু উত্তোলন করছে। আমি দেখেন, বালু উত্তোলন তো আমার বিষয় না, ভূমি মন্ত্রণালয়, তারপরে আমি দেখব, কিন্তু আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। ঠিকই দেখা গেল যে জায়গায় প্রতিরোধ গড়ে উঠেছে বালু দস্যুরা সেই জায়গায় আর দ্বিতীয়বার যায় না। কিন্তু এই প্রতিরোধ গড়া মানুষগুলো যখন এখন আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায়, তারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেয় না, তাদেরকে প্রোটেকশন না দিয়ে ওই দস্যুদেরকেই প্রোটেকশন দেয়। এখানে গুলি ছোড়াছুড়ির বিষয় না, বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়াটাকে যখন আমরা ঠিক করে আনবো, যে চেষ্টা আমরা দিনরাত করে যাচ্ছি, বা যেটা বললাম এখান থেকে ওইখানে উত্তরণ একটা যাত্রা, এটাতে সময় লাগবে। এবার আমি শাহরিয়ারের ব্যাপারে, শাহরিয়ার যে কথাগুলো বলেছি সেটা নিয়ে একটু কথা বলি। আবার একটা কথা মনে হয় যে আবু সাঈদের বোন কাঁদছিল না, আমার ভাইকে চাকরি দিবি না দিস না, ওদের রংপুরের ভাষায়।
ওর গায়ে গুলিটা কেন মারতে সরকার বলল? তো আমাদেরও তো একই অবস্থা, অনেক কিছু দিতে পারেন বা না পারেন সেটা অন্য ব্যাপার, কিন্তু গুলিটা মারবেন কেন? এই প্রাণগুলো তো আর ফিরে আসবে না। এবং আপনাদের তো তাও অনেক সান্ত্বনা আছে যে একটা বিচার প্রক্রিয়া চলছে, বিচার হবে ইনশাআল্লাহ, কিন্তু অনেক মানুষ যে নিখোঁজ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন ফেরত আসেনি, স্ত্রী জানে না সে বিধবা কিনা, সন্তান জানে না তার সে এতিম কিনা। সেখানে একজন মানুষ চেকে সই করে টাকা তুলবে, সেই মহিলা টাকা তুলতে পারে না, কারণ তার তো বিধবার সার্টিফিকেট নাই, তার তো ওই যে আদালত থেকে ওইটা আসবে ওই জিনিসটা নাই যে তার পরিবারের সদস্য আসলে মারা গেছেন বা বেঁচে আছেন। এইটাই তো একটা রাষ্ট্র ব্যবস্থা যে এত বছর যাবৎ ছিল। এইখান থেকে যখন উত্তরণ হতে হবে, খালি সময় হলে হবে না বাবা, ধৈর্য লাগবে, ধৈর্য। আরেকটা বড় কথা হচ্ছে যে নিজেকে নিজের ভূমিকাও পালন করতে হবে। আরেকটা হচ্ছে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভুল ধরা, উনার ভুল ধরা, তোমার ভুল ধরা, এইটাও ধরবে, একই সাথে ভুলটা কেমন করে সংশোধন করা যায়, সেখানে তোমার ভূমিকা কি, আমার ভূমিকা কি, আপনার ভূমিকা কি, এইটাও কিন্তু আমাদেরকে একসাথে এঁকে নিতে হবে। কতগুলো কথা হলো যে রাজনীতিতে যে আমাদের এবার অর্থনৈতিক পরিকল্পনায় রংপুরকে অবহেলিত রাখা হয়েছে। তোমাদের এই প্রেজেন্টেশন শুনে আমার একটা কথা মনে হচ্ছে যে রাষ্ট্র দর্শনে আসলে উন্নয়নের দর্শনে পরিবর্তন তো আনতেই হবে। সেখানে আমরা এইরকম একটা কিছু ভাবতে পারি, এটাই হচ্ছে আলোচনা সমালোচনার সৌন্দর্য, যে ন্যূনতম এত নিচে কোনো বিভাগ পাবে না, তাহলে আর বৈষম্য থাকবে না। আমি বলছি না যে সর্বোচ্চ নির্ধারণ, আমি বলছি কোন বিভাগ এর পরের বার যখন বাজেট হবে বা সংশোধিত বাজেট হবে, আমরা একটা ন্যূনতম ধরে নেব যে এর নিচে আসলে আর কোনো বিভাগকে দেওয়া যাবে না, কাজে কেউ যেন আর সর্বনিম্ন না হয়। তোমাদেরকে এবার একটা কথা বলি, এবার যখন আমরা বাজেট আলোচনা করছিলাম, মন্ত্রণালয় থেকে বলা হলো সর্বোচ্চ 10টা মন্ত্রণালয় বেশি বাজেট পেয়েছে। তো আমি বললাম সর্বনিম্নটাও একটু বলেন না, কারণ পরিবেশ সবসময় সর্বনিম্ন পায়। তো এই যে সর্বনিম্ন যাতে কেউ না পায়, একটা মিনিমাম আমরা ঠিক করি যে এর নিচে আর কেউ যাবে না, তাহলেই কিন্তু ওই যে বৈষম্যহীনতার ডাক, সেখানে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এবার কয়েকটা কথা আপনাদেরকে সকলকে জ্ঞাতার্থে জানাচ্ছি। এক হচ্ছে বিচার তো আমরা চাই, নিশ্চয়ই আসিফ ভাই বলবেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না, কিন্তু যদি আবু সাইদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি, আরো অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার হতে হবে। আমরা আলোচনা করছিলাম যে চীন সরকার সম্পূর্ণ নিজ অনুদানে একটা হাসপাতাল করে দেবে। সেই হাসপাতালটা বাংলাদেশের কোথায় হতে পারে? আসিফ ভাই হয়তো মনে থাকবে ওনার নিশ্চয়ই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন এই হাসপাতালটা রংপুরে হতে হবে, এবং এই হাসপাতালটা এই জন্যই রংপুরে হতে হবে, আপনাদের এই আন্দোলনের অবদানের কথাটা মনে রেখে, এই অবহেলিত পিছিয়ে পড়া জনপদের এগিয়ে যাওয়ার কথাটা মনে পড়ে। কেউ কেউ বলছিল যারা চিকিৎসা নিতে যাবে, এত উন্নত মানের চিকিৎসা দেবে, তারা কি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসবে রংপুরে? তখন উনি বললেন যে ঢাকা থেকে যদি ভারতে যায়, যদি সিঙ্গাপুরে যায়, যদি মালয়েশিয়ায় যায়, যদি সৌদি আরবে যায়, ব্যাংককে যায়, রংপুরে যাবে না কেন? রংপুরেও আসবে। এইটা আপনারা একটু মনে রাখবেন, যে আপনারা যদি ভাবেন যে আপনাদেরকে আমরা মনে রাখিনি, এটা কিন্তু ঠিক না। আমরা কাগজে কি লিখেছি তা দিয়ে সবসময় জাজ করা যায় না, আমরা হৃদয়ে কি রেখেছি এটার একটা বড় উদাহরণ আপনাদেরকে দিলাম। এবার আসি যে আপনারা তিস্তা নদী নিয়ে কথা বলেছেন। এখন টাকা কে দেবে না দেবে সেটা নিয়ে অনেক কথা হতে পারে। তিস্তার মতন একটা ভাঙ্গন প্রবণ, খরস্রোতা, ভাগ করে নেয়া নদী, যেখানে আমরা ভাটিতে আছি, এইটার ব্যবস্থাপনা প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষতার দাবি রাখে। এই জন্য যখন চীন সরকারকে, বিগত সরকারের আমলে যখন চুক্তি হয়, তাদের পরিকল্পনা শেলফে তুলে রাখা হয়, চীনের পরিকল্পনা আর বেরই করা হয়নি। আমরা ওটা বের করলাম, ওটার উপরে কাজ করেছি, 12,000 কোটি টাকা ব্যয়ে
তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দিবে, চীন সরকারও টাকা দিবে। এটা 10 বছর মেয়াদী পরিকল্পনা, তার মধ্যে 5 বছরে সেচ, ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ, এই 3টা জিনিসকে প্রাধান্য দেওয়া হবে। এই শেলফে থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে। এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে যে আমরা এখানে একমত আছি। এখন বিশেষজ্ঞরা এটা ডিজাইন করবে। আপনাদের কাছে কিন্তু চীনা বিশেষজ্ঞরা এসেছিল, 5টা জায়গাতে আপনারা বসে মতামত দিয়েছেন। সেই সব মতামত দিয়ে সন্নিবেশ করে এই প্রকল্পটা আমরা আশা করছি, চীনের দিক থেকেও তো কিছু প্রক্রিয়া থাকে, তারা কত টাকা দিবে, কোন সময়ে সেই বাজেট পাস হয়। আমরা খুবই আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। এত বড় ডিজাইন তো ল্যান্ডস্কেপিং না বাবা। কোন দিক দিয়ে পানি আসবে, কোন দিক দিয়ে ভাঙবে, কোন দিক দিয়ে বেশি ভাঙে, একদিকে বাদ দিলে আরেক দিকে ভাঙবে। তখন এখন পদ্মায় দেখেন আপনি, পদ্মা সেতু হয়ে গেল, এখন শরীয়তপুরে জাজিরাতে ভাঙতেছে। এক জায়গায় আমরা বাদ দিই তো আরেক জায়গায় গিয়ে ভাঙে। নদী শাসনটা অত বড় মাপের যাদের করার অভ্যাস আছে, পরিবেশ প্রতিবেশ রক্ষা করে, তাদেরকেই এই দায়িত্বটা আমরা দিচ্ছি। আরেকটা কথা বলি, শিল্পায়নের কথা, কর্মসংস্থানের কথা বলেছেন। কুড়িগ্রামে একটা ইকোনমিক জোন হবে, এটা কি আপনারা জানেন? কুড়িগ্রামে যে ইকোনমিক জোন হবে, এইটা হবে 215 একর জায়গার উপরে। এই 215 একর জায়গার উপরে যে ইকোনমিক জোন হবে, তারও পরিকল্পনা পাস হয়ে গেছে। এটা করা হবে ভুটানের জন্য, এবং ভুটান এখানে অনেক কাজই করতে পারে। তবে প্রাথমিকভাবে 4টা বিষয় করবে। আপনারা বললেন এখানকার বাংলাদেশের কত % খাদ্যশস্য এখানে উৎপাদিত হয়, তাই বললেন না প্রেজেন্টেশনে? ভুটান কৃষি নিয়ে কাজ করবে যাতে রপ্তানিও করা যায়। ভুটান টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে কাজ করবে। গতকাল গেছি নদী ভাঙন প্রবণ এলাকায়, আমাকে নারীরা ধরে বলল, আপা আমাদেরকে একটা গার্মেন্টস করে দেন। তো তাদেরকেও বলে দিয়ে যে তাদের এখানে ভুটানের এই ইকোনমিক জোনে গার্মেন্টস হবে। তারপরে হচ্ছে খেলনা বানানো হবে এবং ফার্নিচার তৈরি করা হবে। এই ইকোনমিক জোনটার জন্য 215 একর জায়গা আমরা খুঁজছি। এটা আমরা থাকতে থাকতেই আপনারা দেখবেন এটা একটা পর্যায়ে চলে গেছে। সবাই সব কথা বললেন, কিন্তু কেউ তো পরিবেশের কথা বললেন না। আপনারা এটা চাইলেন, ওটা চাইলেন, কেউ তো বললেন না যে আমরা পরিবেশ চাই। কিন্তু আমি আবু সাইদের ছবিতে দেখেছি, সে কিন্তু ময়লা আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে জায়গা পরিষ্কার করছে। তো আবু সাইদের স্মৃতির প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে কিন্তু পরিবেশের জন্য কাজ করতে হবে। এটাও একটা বড় উপায়। আমি বড় দাগে কতগুলো কথা বললাম, আরেকটা কথা বলিনি। আপনাদের শ্যামা সুন্দরী নদী বলেন বা খাল বলেন, আমাদের মন্ত্রণালয়ের সীমিত স্বার্থের মধ্যে আমরা 14 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। এইখানে আমরা খননটা করে ফেলবো। আরেকটা নতুন পরিকল্পনা, কালকে আমরা স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি যে এত বর্জ্য যায়, 68টা পয়েন্ট থেকে বর্জ্য যায়, সেগুলোর জন্য এখানে একটা এসটিপি আমরা করতে পারি কিনা সে একটা পরিকল্পনা দেবে। কাজে শ্যামা সুন্দরীর কাজও শুরু হবে। গতবার ফেব্রুয়ারিতে এসেছিলাম, তখন বলেছিলেন যে আপা 45 কিলোমিটার নদী বেশি ভাঙ্গে প্রকল্প দেন। সেই প্রকল্প এসেছে নাকি আসে নাই? আসছে তো, তার 19.5 কিলোমিটার কাজ হয়ে গেছে, বাকিটা এই বর্ষা মৌসুমের শেষে কাজ হবে। কাজে 45 কিলোমিটার অতি ভাঙন প্রবণ এলাকায় বাঁধ বসছে, তিস্তার মাধ্যমে স্থায়ী বাঁধ বসবে, ইকোনমিক জোন হবে, শ্যামা সুন্দরী খনন হবে, তামাক চাষের কথা বলেছেন। নতুন প্রজন্মের কাছে আশা করেছিলাম তারা বলবেন আমরা এই এলাকায় তামাক চাই না, তারা বলবে আমরা এলাকায় অন্য পরিবেশ বান্ধব স্বাস্থ্য বান্ধব শিল্প চাই। হ্যাঁ, উন্নয়ন যা শিখিয়ে দেয় সেটা ভাবলে হবে না, আপনারা ভিন্ন প্রজন্ম, ভিন্নভাবে ভাববেন। তো আসলে কাজ হচ্ছে না এটা বলাটা ঠিক না, কাজ হচ্ছে। এবং আপনি দেখেন কতগুলো বড় বড় প্রকল্পের কথা বললাম। আপনাদের এলাকায় বন আছে, সেই বন রক্ষায়ও কাজ করব। শহীদদের স্মৃতির প্রতি এতজন শহীদ পরিবার আছেন, সকলের নাম আর নিলাম না। আপনাদের স্মৃতির প্রতি আমরা সম্মান দেখাবো তখনই যখন আপনার ছেলে, আপনার ভাই
আপনার মেয়ে, আপনার বোন, স্বামী মারা গেছে, যেই দেশের জন্য, দেশটাকে আমরা সেই রকম করে গড়ে তুলতে পারবো। সৃষ্টি করতে না পারে সমালোচনা ঠিক আছে, কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে আর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। বিভেদ শুধু স্বৈরাচারের সাথে, আর কারোর সাথে বিভেদ নাই। আর সকলে মিলে আমরা একসাথে কাজ করব। জুলাই ফাউন্ডেশন হয়েছে, তারও সীমাবদ্ধতা আছে, সবগুলো একদিনে উত্তরণ হবে না। আপনারা যদি আমাদেরকে প্রশ্নের মুখে রাখেন, আমাদের সাথে আলোচনায় বসেন, আমাদেরকে জানান, নিশ্চয়ই সমস্ত রাস্তা আমরা সঠিক করতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এ পর্যায়ে যার বক্তব্য আমরা শুনব, তিনি পুরো জুলাই আন্দোলনব্যাপী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সরব একজন মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষ নিয়ে তিনি আওয়াজ তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জুলাইয়ের প্রত্যেকটি ঘটনায় তিনি ছুটে গেছেন, কখনো হাসপাতালে, কখনো থানায়, কখনো মিছিলে, কখনো স্লোগানে। আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ এবং কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। দুপুরে বাসায় গিয়ে আবার আসলাম আমি। তখন ভিসি চত্বরের সামনে গায়েবী জানাজা করার একটা চিন্তা ছিল। সেখানে খুব অল্প সংখ্যক শিক্ষকই ছিল, তানজিল ছিল, স্পষ্ট মনে আছে। সেখানে আমার এত রাগ লাগছিল যে গুলি বর্ষণের ঘটনা শুনেছি, দেখি নাই কখনো। আমি সেখানে প্রথম 17 জুলাই বিকাল 3টার দিকে আমি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছি, এবং আমার কণ্ঠে এত ঘৃণা ছিল যে ওনার মধ্যে যদি মিনিমাম এই সমস্ত কথা বলে, ওনার মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে, যেন অবশ্যই এই সমস্ত কথাবার্তা বলার পর বিভিন্ন মানুষ আমাকে সাবধান করলো যে আমি যেন বাসায় না থাকি। তো আমি 17 তারিখ রাতে অন্য একজন শিক্ষক আছে, গভীর রাত, আমার মনে আছে, তখন আমি প্রথম আবু সাইদের গুলি বর্ষণের ঘটনাটা দেখি। দেখেন, আমি অনেস্টলি একটা কথা বলি, আমি খুব সাহসী মানুষ না, কিন্তু আমি সেদিন যখন এই দৃশ্যটা দেখলাম, বারবার দেখছিলাম, 17 তারিখের রাতে এটা ভাইরাল হয়ে গেছে, আমার মনে হলো যে আমাদের আর ভয় পাওয়ার অধিকার নাই। এইভাবে একটা ছেলে জীবন দিতে পারে নিশ্চিত মৃত্যু জেনে, আমরা তাদের অভিভাবক, আমাদের আর ভয় পাওয়ার কোনো অধিকার নেই। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে একটা ছেলের আত্মত্যাগ, যাকে আমি কখনো দেখিও নাই, তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীত একটা মানুষকে জাস্ট জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছিল। আবু সাইদের এত বড় শক্তি ছিল। আমি যখন আবু সাইদের বিভিন্ন ফুটেজ দেখি, সরি আমি তার কথা বলতে হবে আমাকে, প্রথম একবার বলেছেন সম্মানের কথা। উনি শামসুজ্জোহা স্যারের কথা বলছিলেন, বলতে গিয়ে উনি বলেছেন যে একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়া অনেক সম্মানের, মরে যাওয়ার কথা বলেছেন। আরেকটা স্ট্যাটাস ছিল, 15 তারিখের স্ট্যাটাস ছিল এটা, 13 তারিখে আরেকটা স্ট্যাটাসে উনি মৃত্যুর কথা বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পথে থেকে বেঁচে যাওয়া অনেক সম্মানের।
ন্যায়ের পথে থেকে মরে যাওয়া অনেক সম্মানের, অনেক আনন্দের। তা আমার কাছে মনে হয়েছে কি যে আবু সাঈদের আদর্শটা কি ছিল, যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকবো, থাকার পর আমি যদি মরেও যাই, সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে অনেক সম্মানের, অনেক শ্রদ্ধার। আমার কাছে এই জিনিসটা খুবই বিস্ময়কর লাগে যে আমার কাছে মনে হচ্ছে না আবু সাঈদ মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড ছিল। বিশ্বাস করেন, আমি এটা বিশ্বাস করি। তারপর আমি যখন শহীদুল ভাইয়ের ফুটেজটা দেখলাম, যেটা ফরেন্সিক এক্সপার্টরা দেখিয়েছে, আপনি লক্ষ্য করে দেখেন প্রথমবার তাকে নির্মমভাবে পেটানো হয়েছে, তারপরবার এসেছে গুলি খাওয়ার পর তার চেহারার মধ্যে একটা প্রচন্ড বিস্ময় ছিল যে এইভাবে গুলি করে দিল। তারপরও উনি ওখান থেকে সরেন নাই। ওই ফুটেজের মধ্যে দেখেন চোখের নিচে দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এই কারেজ, এই যে একটা আদর্শিক একটা প্রস্তুতি এবং এই সাহস, মানে আপনি খেয়াল করে দেখেন আমাদের এই গণ আন্দোলনে, আমাদের গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়, কিন্তু এইভাবে দাঁড়িয়ে একটা প্রতিরোধের একটা উজ্জ্বল একটা ভাষা নিয়ে উদ্ধতভাবে দাঁড়িয়ে, সাহসী দুঃসাহসীভাবে দাঁড়িয়ে একের পর এক পুলিশ গুলি করছে, লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত আবু সাঈদ নড়েনি। আমার মনে হয় যে আবু সাঈদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ। এত বড় বীরত্ব, এটা আমরা অনেক বছর লাগবে আমাদের রিয়ালাইজ করতে। আবু সাঈদের সাথে সাথে অন্যান্য শহীদদের কথা আমাদের বলতে হবে। আবু সাঈদের ঘটনার দিনই প্রতিবাদ করে আরো 5 জন প্রাণ হারিয়েছিলেন। ওয়াসিমের কথা আমার মনে আছে, সেও ছাত্র ছিল চট্টগ্রামের একটা কলেজের। ততক্ষণে তো সবাই জেনে গেছে যে এইভাবে দাঁড়ালে পুলিশ এভাবে গুলি করবে এবং মৃত্যু হতে পারে। এইটা জেনে এই দেশের শত শত তরুণ, 1000-এরও বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে এই দেশ গড়ার জন্য। এত বড় আত্মদান যখন হয়, তারপর আমরা যখন এখন দায়িত্ব নেই, আমাদের সত্যি মাঝে মাঝে মনে হয় এত বড় আত্মদানের প্রপার রেকগনিশন, প্রপার সম্মান করার সাধ্য কি আমাদের আছে? আসলে নাই, কিন্তু আমরা চেষ্টা করি। আপনাদের, আমাকে দেখলেই আপনাদের একটা কথা খুব বলতে ইচ্ছা করে, বিচারের কথা। আপনারা জানেন যে আবু সাঈদ হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যে 2 জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, সুজন এবং আমির হোসেন, তারা 2 জনই গ্রেফতার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। ফরমাল চার্জ দেওয়া বলে, এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন, ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয়। এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি, আপনারা দেখবেন আপনাদের খুব, যেখানেই যাই আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন, বিচার আরো দ্রুত করতে হবে, বিচার দেখে যেতে চাই। এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যে এই প্রশ্নগুলো করতে পারেন, সমালোচনা করেন, এটার জন্যই তো জুলাই গণ আন্দোলন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই স্বাধীনতার চর্চা সবসময় বজায় রাখতে হবে। আমরা যতভাবে পারেন আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। আমি শুধু আপনাদের একটা কথা বলি, যখন আমরা বিচার কার্য শুরু করলাম, প্রথমে দেখি কোর্টই নাই, কোর্ট ভবন রেনোভেট করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছিল 3 মাস লাগবে। সেটা আমি এবং আমাদের আদিলুর রহমান খান, পূর্ত সচিব, পূর্তমন্ত্রী, আমরা রেগুলার ওখানে ইন্সপেকশনে যেতাম। 3 মাস লাগবে বলেছে, সেটা আমরা 1 মাসে করিয়েছি। আমাদের কোর্ট ছিল না, বিচারক ছিল না, বিচারক নিয়োগ দিতে হয়েছে। প্রসিকিউটর ছিল না, প্রসিকিউটর নিয়োগ দিতে হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে, দেওয়ার পর দেখা গেল কিছু লোক কাজ করছে না, তাদের চেঞ্জ করে আবার দিতে হয়েছে। এবং বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আপনাদের শুধু একটা জিনিস মনে করিয়ে দিই, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতো। সেই বাবার মৃত্যুর হত্যাকাণ্ডের যে বিচার, এটা করতেই উনার আমলে 3.5 বছর সময় লেগেছিল। 3.5 বছর। তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিচার কার্য যখন আমরা খুব স্পষ্টভাবে, খুব সুষ্ঠুভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যাই, আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয়। আমরা তো শেখ হাসিনার বিচার করতে এখানে আসি নাই, শেখ হাসিনার আমলের বিচার করতে এখানে আসি নাই। শেখ হাসিনার আমলের মতো জেলে ধরে ফাঁসি দিয়ে দিলাম, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে, সেটা না। আমরা চেয়েছি এই বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে যেন বিচার কার্যটা হয়। এবং আপনাদেরকে আমি বলি, আমার তো এখানে বিচার বিভাগের স্বাধীনতার একটা ব্যাপার আছে। আমি তো আর বলতে পারি না যে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তো আর বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে, এত হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, আমার সাথে তো প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। এবার আমি একটু অন্য প্রসঙ্গে বলি। আপনারা রংপুর বিভাগের অনেক উন্নয়নের কথা
তুলেছেন, রংপুর অবহেলিত অঞ্চল বলেছেন, রেজওয়ানা অনেক কিছু বলেছেন। আমি শুধু আপনাদের একটা কথা বলি, রেজওয়ানা একটা কথা শুধু একটু হয়তো ওর মনে ছিল না, আমাদের যে চায়নাইজ হসপিটালটা নির্মাণের কথা আছে এখানে, এই হসপিটালটাকে ঘিরে একটা হেলথ সিটি, সর্বাধুনিক হেলথ সিটি গড়ার পরিকল্পনা আমাদের প্রধান উপদেষ্টার আছে। উনি এটা মিন করেন, উনি আমাদের সাথে এটা বলার সময় আপনি চিন্তা করেন যদি একটা সর্বাধুনিক হসপিটালকে ঘিরে একটা হেলথ সিটি হয়। আমাদেরকে যখন স্যার আমরা যখন কেউ কেউ বলেছিল যে রংপুরে মানুষ যাবে নাকি, উনি তখন বলেন এমন হসপিটাল করতে হবে যে মানুষ ভারতে আর থাইল্যান্ডে না গিয়ে রংপুরে যেন যায়। এর পাশাপাশি আপনারা জানেন লালমনিরহাটে যে বিমানবন্দর আছে এটাকে সর্বাধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, সব কিছু একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে। আমরা আমাদের সময় হয়তো শেষ করতে পারবো না, কিন্তু আমরা যেখান থেকে শুরু করে যাব সেটাকে পাহারা দেওয়া, সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের থাকবে। আর এখানে শহীদ পরিবার আছে, আমি যখন ওখানে বসে থাকি আপনাদের দিকে তাকায়, আমি মানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আমিও তো পিতা, আমার শুধু মনে হয় যে আমার যদি একটা সন্তান না থাকতো আমি পাগল হয়ে যেতাম। পৃথিবীতে এর চেয়ে বড় বেদনার আর কিছুই হতে পারে না। আপনাদের প্রতি হাজার কথা বলেও, হাজার বার খেদেও আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা, দুঃখ, সহানুভূতি প্রকাশ করতে পারবো না। আপনাদের সন্তানরা আমাদেরকে চির ঋণী করে রেখেছে, এটা আমরা মনে রাখি, শুধু এটুকু বলে গেলাম। আর রংপুরের ব্যাপারে একটা কথা বলি, আমি এটা বহু বছর যাবৎ জানি, রংপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল এবং রংপুরের মানুষ হচ্ছে সবচেয়ে সাদাসিধা ভালো মানুষ। কিন্তু রংপুরের স্বার্থের ব্যাপার যদি আসে, আপনারা আর সাদাসিধা ভালো মানুষ থেকেন না। রংপুরের স্বার্থ ঠিক মতো বুঝে নেবেন। বাংলাদেশের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হবে, এটা আমাদের সংবিধানের একটা অব্লিগেশন, এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে। এই নীতি যদি ভবিষ্যতে কোনো শাসক পালন না করে আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাআল্লাহ রংপুরের বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ। প্রদান রংপুরের পীরগঞ্জের শহীদ শহীদ মোহাম্মদ তাহির জামান প্রিয়, শহীদ শমেশ উদ্দিন, শহীদ মানিক মিয়া, শহীদ তৌফিকুল ইসলাম, পীরগাছার শহীদ রঞ্জু মিয়া, শহীদ মামুন মিয়া, শহীদ আব্দুল শহীদ মোহাম্মদ নাসির উদ্দিন, শহীদ মোহাম্মদ লাবলু মিয়া, শহীদ মোহাম্মদ রেদওয়ান, তারাগঞ্জের শহীদ মোহাম্মদ রেদওয়ান, বদরগঞ্জের শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম, আহমেদ এবং বেগম মুরগা তুলে দেওয়া হয়।
এরপর যারা হয়ে গেল ওদিক থেকে বেরিয়ে আসবে। স্বেচ্ছাসেবক বৃন্দ কেসগুলি শহীদ পরিবারের হাতে হাতে দিয়ে দিন। ক্রেস্ট বিতরণকালে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য, মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, মাননীয় রংপুর বিভাগীয় মহোদয়, সচিব শিক্ষা মন্ত্রণালয় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়, তারা দুজনেই আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফাইসাল, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী বিপিএম মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আপনারা দুজনে এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। অনুগ্রহ করে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, মঞ্চে আসার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, কমান্ডার ৭২ পদাতিক ডিভিশন।